প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাংলাদেশ পুলিশ বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। মার্কিন প্রতিনিধি দল আসছে আজ। যুক্তরাষ্ট্র আর্থিক ও সংস্কারে সহায়তা গুরুত্ব দেবে। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, নিহত 7। দৈনিক সমকাল, 3 মেয়রেই ডুবছে চট্টগ্রাম। ঘুরে ফিরে তারাই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে। কালের কণ্ঠ, সার সরবরাহ নিয়ে শঙ্কা, দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। কালো টাকায় মতিউর পরিবারের দেশে বিদেশে বিলাসী জীবন। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম ব্যক্তি রোনালদো, ফলোয়ার 100 কোটি। ছুটির দিনও খোলা গাজীপুরের অনেক পোশাক কারখানা। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, পাহাড় ধসে 6 জনের মৃত্যু। বাংলাদেশ প্রতিদিন, এবার স্বস্তির লু হাওয়া। কমলার সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন ট্রাম্প। কক্সবাজারে পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু। মানবজমিন, কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ। কি বার্তা দেবেন তারেক রহমান? আমাদের সময়, শ্রমিক অসন্তোষে দিনে ক্ষতি 400 কোটি টাকা। রেকর্ড বর্ষণে ডুবে গেছে কক্সবাজার। প্রতিদিনের বাংলাদেশ, আসুন ইলিশের স্বাদ ভুলে যাই। লাগামহীন লোডশেডিং, লক্ষণ কম উন্নতির। দেশ রূপান্তর, 200 কোটির অ্যাডহক নিয়োগ। ছিনতাইকালে বাড়ছে খুন, পরিবর্তিত হওয়ায় আসছেন লু। সময়ের আলো, সোহরাব কমিশন বিদায়ের পথে। ডোনাল্ড লুর নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। পানির নিচে কক্সবাজার। যায় দিন, তদন্তে সম্পৃক্ত না মিললে মামলা থেকে নাম বাদ। 5% ব্যাংক হিসাব 2 লাখ টাকার বেশি। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে উদ্বিগ্ন ভারত। দৈনিক জনকণ্ঠ, 3 প্রকল্প থেকে ফেরত যাচ্ছে 7,000 কোটি টাকার বেশি। তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ, পুলিশের সদর দপ্তরের নির্দেশনা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল কাজ শুরু করেছে আজ থেকে। ছাত্র জনতার আন্দোলনে হতাহত। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু কক্সবাজারের দিকে যেতে যাই। কক্সবাজার আমাদের পর্যটন শহর এবং দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজারে আসেন এবং সেইখানকার পরিবেশটা এমন থাকা উচিত যাতে করে সবাই নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে এবং যাওয়ার জন্য। কিন্তু প্রকৃতির হাতে তো আমরা বলতে পারি না যে প্রকৃতি কতটা বিরূপ হবেন। কিন্তু এই যে ভারী বর্ষণে ডুবলো কক্সবাজার, 25,000 পর্যটক আটকা, এবং এখানে যেটা বলা হচ্ছে পাহাড় নিধন, সড়কের নালা নর্দমা ভরাট, জলাবদ্ধতা কিছুটা কারণ। আমি মনে করি যে কিছুটা কারণ না, পুরোটাই কারণ। আমার এখন স্পষ্ট মনে পড়ছে যে আজ থেকে প্রায় 15-16 বছর আগে চাইনিজ একটা টিম এসেছিল কক্সবাজারে এবং সেই টিমের সাথে আমি ছিলাম। আচ্ছা, ওরা এসেছিল আসলে এখান থেকে ওই বার্মা হয়ে চায়না কুংমিনের রাস্তাটার জন্য। তো ওরা স্পষ্টভাবে 2টা মিটিং হয়েছিল, 2 জায়গাতে বলেছিল যে তোমাদের তো আগামী 10-12 বছরের ভিতরে এখানে পানি এমনভাবে হবে বাড়বে না, পানি মানে সমুদ্রের পানি বেড়ে যাবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। তো সেটার জন্য তোমরা প্রিকশন কি নিচ্ছ? আর তার সাথে যদি ন্যাচারাল মানে ডিজাস্টার হয়, যেমন বৃষ্টি বা এরকম কিছু, তো সেটা কিন্তু তারা আজ থেকে 15-16 বছর আগে বলেছিল। আমার জানা মতে কোনো রকম কোনো চিন্তা ভাবনা কেউই করেনি এটা নিয়ে। ভবিষ্যতে কখন করবে জানি না। এই যে প্রতি বছর চাকতাই খালের জন্য এই পুরো চট্টগ্রাম একাধিকবার ডুবে যায়, কিন্তু এটা তো নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন আছে, সেই সলিউশন দিকে কেউ যায় না।
আপনি চট্টগ্রামের কথা বললেন, দৈনিক সমকালে চট্টগ্রাম নিয়েও কথা আছে। 3 মেয়রেই ডুবেছে চট্টগ্রাম, এবং এখানে যেটা বলা হচ্ছে যে 15 বছরে ভাগ বাটোয়ারা 8,000 কোটি টাকা। একদম একদম সত্যি কথা। মানে মুশকিলটা হয়েছে কি, যে আগে ওই 1 কোটি 2 কোটি 1 লাখ 2 লাখ এর মধ্যে থাকতো, এর মধ্যে থাকতো, কিন্তু এখন এখন কোটি কোটি, এখন হলো কোটি হাজার কোটি। আচ্ছা আচ্ছা, এর নিচে আর কোনো কথা নেই। দেশ গোল্লায় যাক। দেশ দেশ গোল্লায় যাক। এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে দেশের কি অবস্থা, নাজুক অবস্থা। আর একটা ব্যাপার, যে এই সরকারকে বুঝতে হবে তাকে শান্তিতে তো থাকতে দিবে না, খুবই স্বাভাবিক। তো সুতরাং ওই প্রিকশনটা তাদের রাখতে হবে, পাশাপাশি এই কাজগুলো করতে হবে। এই যে খাল বিল নদী নালা, এগুলোর যে সংস্কার এবং এগুলোকে যে ড্রেনেজ করা, সেটা না করলে আপনার এরকম বারবার ঘটতে থাকবে, বারবার একই ঘটনা ঘটতে থাকবে। রওনক হাসান, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ফেনী বা এই যে 4টি জেলা ডুবে গেল হঠাৎ করে, একেবারে এই বন্যা কেউ দেখেনি। কিন্তু এটা তো সত্য যে এরকম বন্যা কেউ দেখেনি, কিন্তু এটাও সত্য যে এইভাবে কেউ খাল দখল করা, কেউ ভাবে নদীর উপরে বাঁধ দেওয়া, সেটা তো আর কেউ দেখেনি। সেটা কেউ দেখেনি। এবং এটাও সত্য যে ঢাকা শহরে যে এখানে অনেকগুলো খাল ছিল, আমি যখন ঢাকাতে এসেছি তখন আমরা দেখেছি যে মতিঝিলের পেছনে নৌকা চালতো, বুড়িগঙ্গার ধোলাই খাল। তো এই যে সবকিছু দখল করে নিয়ে আমরা এখন হাহুতাশ করতেছি, এর ভবিষ্যৎটা কি? আমি আপনাকে বলি, আপনি তো মতিঝিলের কথা বললেন, তাই আমার ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। মতিঝিল থেকে খাল শুরু হয়ে সেগুনবাগিচার ভেতর দিয়ে, রমনা পার্কের ভেতর দিয়ে একদম গাজীপুরে ভাওয়াল পর্যন্ত। আপনি কি চিন্তা করা যায় যে শুধু ঢাকা শহরের ভেতর দিয়ে খালে 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 গেলে গাজীপুর পর্যন্ত যাচ্ছে? যাচ্ছে। বাহ, এটা আমার একদম স্পষ্ট মনে আছে। আমি যখন 1962-তে ঢাকায় এসেছি তখন আমি এটা দেখেছি। আমি তখন সেগুনবাগিচায় থাকতাম। আচ্ছা আচ্ছা। তো এখন আমরাই তো আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। আর সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের রাজনীতিবিদরা, আমাদের মন্ত্রীরা, আমাদের আমলারা তাদের ছেলে মেয়েদেরকে এবং তাদের ভবিষ্যৎটা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না। তারা কিন্তু বেগমপাড়া নালে সাহেবপাড়া, কোনো না কোনো পাড়া তারা তৈরি করে ফেলছে বিদেশে। তো ফলে এখানের কি হবে এটা নিয়ে কিন্তু তাদের চিন্তা নাই, কারণ তারা তো এখানে থাকবে না, এখানে তাদের থাকার ইচ্ছা নাই। এবং দেখেন যে গত সরকারের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন, কারণ তারা যে পরিমাণ টাকা পাচার করে দিয়েছে সেই টাকা দিয়ে তাদের তো চলবেই, তাদের আরো কয়েক প্রজন্ম বলে 14 জেনারেশন চলবে। এক্স্যাক্টলি। তো এই 14 পুরুষ তাদের চলবে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের রাজনীতিবিদরা কেউ দেশ নিয়ে চিন্তা করে নাই। তারা সবাই নিজের কথা চিন্তা করেছে এবং পকেটের কথা চিন্তা করেছে। আমি তো বুঝি না যে মানুষের কত টাকা লাগে। এই যে আমি এই অনুষ্ঠানে একাধিকবার এই প্রশ্ন করেছিলাম যে একটা মানুষের বা একটা পরিবারের কত টাকা লাগে। আসলে এটা টাকার ব্যাপার না, কিন্তু আপনি দেখেন আমার কাছে যেটা মনে হয়, এটা একটা পর্যায়ে গেলে এটা নেশা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, টাকার নেশা। আচ্ছা, এটা যে প্রয়োজন তা না, কিন্তু টাকার নেশা। ওই নেশাতে পড়ে আপনি দেখবেন যে নেশাতে যারা নেশা করে তারা কিভাবে চলে আপনি দেখেন, ঠিক এই একই নেশায়, টাকার নেশাতেও ওরা এইভাবে চলতো। রওনক হোসেন, একটা জিনিস কি এখন হয় না যে পরিবর্তিত পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় সংস্কার করবার চেষ্টা করছেন এবং আমরা আশাবাদী হতে চাই। তো এখন যে এই যে প্রশ্নগুলো যেগুলো এখন তুললাম, এই অন্তত ঢাকা শহরের খালগুলো মুক্ত হোক, তারপরে নির্বিঘ্ন পানি চলাচলের ব্যবস্থাটা তৈরি হোক, যানজটের অপসারণ হোক, যত্রতত্র কেউ গাড়ি রাখতে পারবে না। যেমন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি এখানে গাড়ি রাখেন কেন? এই আমাদের অফিসের সামনে রাস্তার উপরে 2 সারিতে গাড়ি রাখা হয় আর কি। তো ড্রাইভার খুব ক্ষুব্ধ হয়ে আমাকে বলে উপরে জিজ্ঞেস করেন, উপরে। তা আমি এখন চিন্তা করলাম উপরটা কারা, এখন আর উপরটা কারা? তো কি মনে হয় আপনার? আমি একটা কথা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চিন্তা ভাবনা করছে, তারা ভালো চিন্তা ভাবনা করছে ঠিকই, কিন্তু এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা হয়তো বা একই সাথে অনেক বেশি ফ্রন্ট খুলে ফেলছে। আচ্ছা, অনেক কাজ। এখন এত কাজ করতে গেলে কিন্তু হবে না। আমার কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সহ্য করতে হবে
এবং ধীরে ধীরে প্রায়োরিটিটা আপনাকে চুজ করতে হবে, করে তারপরে আবার এগিয়ে যেতে হবে। আর আপনি দেখেন আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে গেল এই বিপ্লব বা যে নামই আপনি এটাকে ডাকেন না কেন, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তাদের নর্মাল ডিউটিতে আসেনি। এবং একটা ভয়াবহ রিপোর্ট ছাপা হয়েছে প্রথম আলোতে, বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এখানে যেটা বলা হচ্ছে যে বঞ্চিত দাবি করে সুবিধাবাদীরাও পদোন্নতি পাচ্ছেন, উপেক্ষিত পেশাদার কর্মকর্তারা, অভিযোগ আছে ঘুষ লেনদেনের। এখনো যদি ঘুষ লেনদেন হয় তাহলে বৈষম্য কই গেল? ঘুষ লেনদেন হচ্ছে এবং চাঁদাবাজ বদলেছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই। এই জিনিসগুলো মুখে যতটুকুই বলা হোক না কেন, কার্যক্ষেত্রে তা কিন্তু হচ্ছে না। এবং এটা যদি না হয়, আর এই যে সুবিধা বঞ্চিত, এই 17 বছরে তোমাদের সুবিধা বঞ্চিত ছিল, আজকে 1 মাসই মানে সরকারটাকে বসতে দিচ্ছ না। আমার যেটা মনে হয়, আমি একদম স্পষ্টভাবে বলতে পারি যে প্রত্যেকটা আন্দোলন বা এই যে সুবিধা বঞ্চিত আন্দোলন, এই দাবি আদায়ের আন্দোলন, প্রত্যেকটার পেছনে কোনো ভিন্ন মহল, হ্যাঁ, ইন্ধন আছে। এবং ডেফিনেটলি পতিত সরকারের লোকজনেরও ইন্ধন আছে। এবং এটা যদি সতর্কতার সাথে না হ্যান্ডেল করতে পারে এই সরকার, তাহলে মুশকিল আছে। যেমন গাজীপুরে আপনি দেখেন, তাদের কথা অনুযায়ী আজকে কিন্তু গাজীপুরে ফুল সুইংয়ে কাজ শুরু হওয়ার কথা। এবং পত্রিকার রিপোর্টটা যেটা হলো, শ্রমিক অসন্তোষে দিনে ক্ষতি 4 কোটি টাকা। হ্যাঁ, তো এই যে 4 কোটি না, 400 কোটি টাকা। তো এই 400 কোটি টাকা তো আর মানে হেলে ফেলার ব্যাপার না। তো এটা যদি আমরা না করতে পারি, আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলে দেই, ভারতের কিন্তু এখনও এরকম ব্যাকআপ টেকনোলজি আসে নাই যে ওরা আমাদের মার্কেট নিয়ে নেবে। কিন্তু ভিয়েতনামের পরে ভিয়েতনাম তো দুর্দান্তভাবে এগিয়ে গেছে। এবং তাদের পাশাপাশি এখন যারা আবার আসছে, তারা কারা জানেন? তারা হচ্ছে ক্যাম্বোডিয়া। এখন আমরা যদি আপনারা কামড়াকামড়ি করেন, আমরা আমাদের মতো চলে যাই এবং আমরা করব। কারণ আমি যদি বিজনেসম্যান হই, আমি যদি অর্ডার দেওয়ার লোক হই, আমি কেন আপনার ভিতরে কোথায় মারামারি, কোথায় কাটাকাটি, কে হাসিনা কে রেহানা, এগুলো তো আমার দরকার নাই। আমি অর্ডার দিব, আমার অর্ডার অনুযায়ী, আমার স্পেসিফিকেশন অনুযায়ী টাইমলি আপনার সাপ্লাই চাই। আপনি যখনই সেটা পারবেন না, তখন আমি অন্যের কাছে যাব, বিকল্প যাব, এক্স এর জায়গায় ওয়াইয়ের কাছে যাব, ওয়াইয়ের জায়গায় জেডের কাছে যাব। দেশে বাহ্যিকভাবে আপনার এই যে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে বলে আমরা দাবি করছি, আমি কিন্তু আবার কথাটা স্পষ্ট বলি, আমরা দাবি করছি, কিন্তু বাস্তবে কিন্তু এখনো তা না। আর এই ধরেন 53 বছরের একটা অভ্যাস, এটা তো আর একদম একদিনে চলে যাবে না, এটা একটু সময় লাগবে। কিন্তু সময়টা কতদিন, আর পাশাপাশি আপনাকে প্রায়োরিটি খুঁজে যেতে হবে। আপনি ধরেন একটা ডিপার্টমেন্ট বা একটা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির 1 ধাপ থেকে 5 ধাপ পর্যন্ত দলীয়করণ করা। এখন আপনি কি এই 5 ধাপের সমস্ত লোককে বদলে দিবেন, ছাঁটাই করে ফেলবেন? হ্যাঁ, তো তাহলে তো আপনি চালাতে পারবেন না এই মিনিস্ট্রি। আপনাকে স্পেসিফিক্যালি ধরতে হবে নাটের গুরুটাকে ধরে শুলে চড়িয়ে দেন, অন্যরা শান্ত হবে। এখন এ খারাপ ছিল, এ অমুক করেছে, এ পতিত সরকারের সাথে ছিল, এ স্বৈরাচারের সাথে ছিল, এগুলো বললে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না। কারণ আবারও আরেক ধরনের বিভাজন তৈরি হবে। 15 বছর 17 বছর যে বিভাজন হয়েছে, সেই বিভাজন আবার তৈরি হবে। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে কম্পারেটিভলি কে বেটার, মন্দের ভালো। মানে অপরাধ করেছে, কিন্তু কতটুকু করেছে, মানে সেটা গ্রহণযোগ্য মাত্রা কিনা, মাত্রাটা গ্রহণযোগ্য কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে না, আর্থিক ও সংস্কারের সহায়তা দেবে। আরেকটি পত্রিকার শিরোনাম এবার স্বস্তির লু হাওয়া। মানে লু হাওয়া নিয়ে তো অনেক কথাবার্তা আছে, গরম হাওয়া, লু হাওয়া, তো এখন একটু স্বস্তির লু হাওয়া। তো কি মনে হয় আপনার? যে আমি কিন্তু স্বস্তির লু হাওয়া আমার শরীরে স্পর্শ পাচ্ছি না। পাচ্ছেন না? আচ্ছা, এমনিতে গরমের দিন, এমনিতে যথেষ্ট গরম, টেম্পারেচার খুবই হাই, কিন্তু আমি স্বস্তির লু হাওয়া পাচ্ছি না। আমাদের যেটা ভাবতে হবে, আমরা আসলে
খুব দ্রুত ডিসিশন নেই বা খুব দ্রুত একটা জিনিস চিন্তা করে ফেলি। এত দ্রুত করতে গেলে হবে না। আমাকে যেটাই করি না কেন আমাকে সাস্টেনেবল চিন্তা ভাবনা করতে হবে, রাইট। আর তা না হলে হবে না। এবং এই যে লু হওয়া বলে দিলাম, ধম করে বলে দিলাম, এবং কিছু কিছু জিনিস আমার কাছে খুব হাস্যকর মনে হয়। মানে এক একজন, ধরেন আপনি তো সাংবাদিক অথবা আপনি উপস্থাপক, তা আপনার দায়িত্ব কোনটা? আপনার তো উপস্থাপনাটাই তো আপনার দায়িত্ব বা আপনার পেশা। এখন এই পেশায় আপনি কি এমন অমূল্য অবদান রাখলেন বিদেশে বসে যে আপনাদেরকে এখানে এনে সোনার চেন মেডেল দিয়ে দিতে হবে। মেডেল দিতে হবে? আমি এটা খুঁজে পাই না। এবং যেটা আমি বারবার মনে করি যে যার যার দায়িত্ব তাকে সেটা করতেই হবে। তার ভিতরে কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে, হ্যাঁ আপনি বলতে পারেন আবু সাইদকে, যে তার বুক পেতে দিয়েছিল। আমি আরেকটা ভিডিও দেখেছি, আর্মির সামনে দুটো ছেলে বুক পেতে দিয়েছিল, পরে কিন্তু আর্মি ওখান থেকে সরে গেছে, ছেলেরাও কিছু করেনি, বলছে আপনারা সরে যান, আমরা কিছু করব না। তো এই যে সাহসটা, ওই সাহসটা কিন্তু আমাদের নাই। আমাকে বললো, আমি যদি কোটি টাকা দিয়ে বলে যে তুমি আর্মির সামনে যেয়ে বলো যে আমাকে গুলি করেন, কিন্তু আমি নড়বো না, আমি সেটা পারবো না। কিন্তু ওরা সেটা করেছে। যার যতটুকু প্রাপ্য তাকে সেটুকু দেন এবং সেটুকু দিয়ে সন্তুষ্ট থাকেন। কিন্তু এই ঢালাওভাবে বলে আপনি কিন্তু কুলাতে পারবেন না। না, ঢালাভাবে বলে তো কুলাতে পারবেনই না, কিন্তু ঘটনা হচ্ছে যে যা পরিস্থিতি বলছে যে ঢালাওভাবে বলার যে পরিবেশটা তৈরি করা, সেটাও বোধ করি ঠিক হবে না। আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই। অনেক আলোচনা তো করি আমরা, একটু নিরস আলোচনা করি, যেটা যে জিনিসটা যে ওই যে বলেন না, মাছের রাজা ইলিশ নাকি একটা সংস্থা আছে, বাতির রাজা ফিলিপস বা মাছের রাজা ইলিশ। তো এক সময় বাংলাদেশে ইলিশ বাংলাদেশ কেন এখনো ইলিশ, মানে কোনো পরিবারে ইলিশের রান্না হওয়া মানে একটা বিরাট আয়োজন, আজকে ইলিশ খাবো। তো একটা সময় ইলিশ খুব সহজলভ্য ছিল আমাদের এই দেশে, এবং ইলিশের ভারত পাচার নিয়েও নানা ধরনের কথাবার্তা আছে। এবং গতকাল আমি একটা ভিডিও দেখলাম, সেখানে লেখা আছে বাংলাদেশের মানুষ ইলিশ না পাইলেও ভারতে নাকি ইলিশ যাচ্ছে, এরকমের কথা বলা হচ্ছে। কিন্তু প্রতিদিনের বাংলাদেশ যে রিপোর্টটা করেছে, আসুন ইলিশের স্বাদ ভুলে যাই, আমারও তাই মনে হয়েছে। কেন 2016 সালে যে ইলিশের কেজি ছিল 700 থেকে 800 টাকা, আজকে 2024 এসে 1650 থেকে 1800 টাকা ইলিশের এজি। তাহলে এই সাধারণ মানুষের পাতে ইলিশ আসলে যাবে কি? যাওয়ার তো সম্ভাবনা নাই। তাহলে ইলিশ কি এখন ওই যে ওই স্বাদ ভুলে 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 যে বলতে হবে যে হা রে ইলিশ এরকম ছিল না? এখন এই যেটা করতে হবে, যেমন আমি কলকাতায় গিয়েছিলাম, তো সেখানে একজন আমাকে বলছে, তা আমি বারবারই খুব তাকাচ্ছিলাম, বুঝলি রে আজকে পুরো 200 ইলিশ কিনে ফেললাম, 200 ইলিশ কিনে ফেললাম, 200 গ্রাম গ্রাম, কিন্তু সে বলছে 200 ইলিশ। আচ্ছা, তা আমি তো মাথায় আমার ঢুকছে না যে 200 ইলিশ কিনলো কি করে। 200টা? হ্যাঁ 200টা। আমি 200টা ভাবছি এরকম। তো যাকে বলছে সে বলছে তুই 200 দিয়ে কি করবি রে, তোদের তো 100 হলেই হতো। আচ্ছা, মানে কনভারসেশনটা এরকম। তো যখন বললো 100 হলেই হতো, তখন কি বলে কি, পরে বুঝলাম যে তারা 200 গ্রাম আর 100 গ্রাম ভাগা এটা করছে। এবং আপনি মার্কুইস স্ট্রিটের আশেপাশে রফি মোহাম্মদ কেদওয়াই স্ট্রিটে যাবেন, রাস্তার উপরে যে সমস্ত বাজারগুলো আছে, তাতে দেখবেন যে ভাগ করে ওরা ইলিশ বিক্রি করে। এই লাস্ট টাইম যখন আমি ভিজিট করলাম, তখন দেখলাম যে ঢাকার চাইতে কলকাতায় ইলিশের দাম সস্তা। বাহ। হ্যাঁ, সস্তা আমাদের এখান থেকে যায়। হ্যাঁ, আমাদের এখান থেকেই যায়। আর এই যে আমাদের উপদেষ্টা একজন বলে দিলেন যে ইলিশ খাবো আমরা, ভারতীয়রা না। আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য করা, অন্তত ওই ধরনের শীর্ষ চেয়ারে বসে এ ধরনের মন্তব্যগুলো করা উচিত না। এগুলো হলো এদেরকে আরো উস্কানো দেওয়া হয়। ইলিশ এখন যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয়, যেমন একজন সাধারণ মানুষ খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এখন অনেকেই অনেক কথা বলেন, একজন প্রশ্ন চলেছে, ভাইরে ইলিশের জন্য তেল লাগে না, জল লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, তো ইলিশের দাম কেন বাড়ে? মানে এটা একটা পরিবহন খাত আছে, নানা ধরনের বিষয় আছে, কিন্তু সেই অর্থে কি ইলিশের দাম এখন যেভাবে বাড়লো সেটা কি আসলে বাড়ার মতো? না, সেটা বাড়ার মতন না, এবং সেটা যৌক্তিক না। কিন্তু পার্থক্যটা হলো কি, আমি আপনাকে বলি, আমি এই 3-4 দিন আগে কারণ বাজারে গেছিলাম, মাছের বাজারে। তো
তো সেখানে দেখলাম যে লবস্টার আচ্ছা লবস্টার কিন্তু খুব কম পাওয়া যায়। লবস্টার 7-8টা লবস্টার, এবং প্রত্যেকটা লবস্টারেই আপনার ডিম বোঝাই। আচ্ছা আচ্ছা সব জায়গায় কিন্তু আপনি দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যত চ্যানেল আছে, তারা কিন্তু বলে যে লবস্টারের ডিম পেলেই সেই লবস্টারকে ছেড়ে দেবে, এটা ধরবে না, মা মাছ। মা মাছ। এখন ইলিশেরও কিন্তু একই ব্যাপার, আমরা আগেই শেষ করি, আমরা আগেই শেষ করে দিই, ঝাটকাতে শেষ করে দিচ্ছি। এবং ইলিশের আমি জানি না আপনি জানেন কি না যে ইলিশ কিন্তু একটা পর্যায়ে যে মানে এত ডিম হয় কেন, তার কারণ যে একটা পর্যায়ে যে প্রাকৃতিক কারণে কিন্তু সব ইলিশ মেয়ে হয়ে যায়। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সব ইলিশ মেয়ে হয়ে যায় এবং তাদের ডিম হয়। এই ডিমটা ছাড়ার সময়টুকু দিতে হবে। যদি এই সময়টুকু না দেন, সেজন্য তো আমাদের এখানে অনেক, যেমন 1.5 মাস 2 মাস জেলেদের জাল ধরানো যাবে না। এটা তো হলো কাগজে কলমে, যে কাগজ মানে কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। তো এহসানুল হক মিলন যখন ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী, তখন উনি কিন্তু এই ইলিশের ব্যাপারে খুব স্ট্রিক্টলি এই ব্যানটা, নিষিদ্ধকরণ যেটা, সেটা সে মেনটেন করেছিল। রেজাল্ট হয়েছিল যে এর পরের বছরই আমরা প্রায় 1.5 কেজি 2 কেজি বড় বড় মাছ পেয়েছি, প্রচুর মাছ পেয়েছি। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন যে যদি আমরা একটা ইলিশ থেকে অন্তত মনে করেন যে কয়েক হাজার ইলিশ হয়, আমরা যদি এইভাবে সমস্ত হাজার হাজার ইলিশ জাটকা হিসেবে খেয়ে ফেলি তাহলে হবে কোত্থেকে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলোর আসলে কোনো গুরুত্ব আছে কিনা, মানুষ কিভাবে, বিশেষ করে যারা সংশ্লিষ্ট, যারা এই অপরাধগুলো করেন, তারা কতটা সতর্ক হন জানি না, তবে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে, আমাদেরকে বারবারই বলতে হবে। আর তারা সতর্ক তো নিশ্চয়ই না, তারা নাকে তেল দিয়ে ঘুমায়, তারপরেও তাদেরকে ওই ঘুম ভাঙিয়ে তাদেরকে বলতে হবে। বিশেষ করে যে পরিবেশে আমরা বসবাস করছি সেটা আশা করতেই পারি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে ইলিশের কথা বললাম। ইলিশ কখন কোন দিন সাধারণ মানুষের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে আসবে? ভালো থাকবেন। খোদা হাফেজ।